দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহায়তা কামনা। তীব্র গ্যাস সংকটে ভোগান্তি চরমে, বন্ধ প্রায় বেশিরভাগ কারখানার উৎপাদন। আওয়ামী সরকারের জ্বালানি খাতে লুটপাটের কারণেই এই সংকট বলেছেন অর্থ উপদেষ্টা। যে কোনো সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, জানালেন সিইসি। বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন। রাষ্ট্রপতির দায় মুক্তি শুধু দায়িত্বকালীন সময়ে, আগে পরে অভিযোগ থাকলে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে, জানালেন তথ্য উপদেষ্টা। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে 2 জন নিহত। হাসপাতালে চিকিৎসা নিতে পাঠানো হয়েছে আহত 7 জনকে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেশিন দুটি ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ওষুধের কাঁচামাল তৈরিতে দেশেই আধুনিক ল্যাব তৈরির বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। এই সভায় ঔষধের কাঁচামাল উৎপাদনে ল্যাব প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। আমাদের দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে। এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, দে নিড দিস কাইন্ড অফ ল্যাব ফর দেয়ার রিসার্চ, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটার উপরে আজকে আলোচনা হয়। কাদেরকে দায়িত্ব দিচ্ছেন আপনারা? এটা এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড এই আমাদের হেলথ মিনিস্ট্রি অ্যান্ড ইউজিসি আমাদের সমন্বয় হবে, বাট বুয়েট এটার উদ্যোক্তা। মেডিসিনের র মেটেরিয়াল বানানোর যে ল্যাব, সেই ল্যাবের ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীকে প্রপোজ করেছিলাম। কি পরিমাণ অর্থ সাশ্রয় হতে পারে? অর্থশাস্ত্র সেটা গবেষণার, এটা একটা লম্বা সময়ের ব্যাপার। এটা এখনই বলা যাবে না যে আসলে কি পরিমাণ, কিন্তু যেহেতু বাংলাদেশে এটা হয় না, হওয়া দরকার। এটা হচ্ছে প্রথম কথা। বাংলাদেশ থেকে মেডিসিন এক্সপোর্ট করা হয়, কিন্তু সেই মেডিসিনের যে র মেটেরিয়াল সেইটা বাংলাদেশে হয় না। এটাকে হওয়া দরকার। হইলেই অর্থশাস্ত্রের ব্যাপারটা পরে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক এবং গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেয়ার জন্য জাপানি প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। আগামী 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। চলমান গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়ে ফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোন আলাপের সময় তারেক রহমান এই সহযোগিতা চান। তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই সংকট নিরসনে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিত এই তথ্য জানান। বিকল হয়ে পড়া এলএনজি টার্মিনাল দ্রুত সংস্কারের চেষ্টা চলছে বলেও জানান অরিন্দ ইসলাম। এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবে। শুরুতেই দলীয় নেতাকর্মীদের ছাত্র জনতার জুলাই আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো আন্দোলনে প্রতিনিয়ত মনিটরের পাশাপাশি আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপ দিতে নেপথ্যের গুরুত্বপূর্ণ কৌশলী ভূমিকা পালন করেন তিনি। আন্দোলনের শেষ দিকে হাসিনা পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সাথে মিশে আন্দোলনকে গণবিপ্লবে পরিণত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের নির্দেশ দেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ২৪ উত্তপ্ত জুলাই বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন শেষ অবধি রূপ নেয় ফ্যাসিস্ট হাসিনা পতনের এক দফায়। তবে দৃশ্যমান রাজপথের আন্দোলনের পাশাপাশি নেপথ্যের রাজনৈতিক কৌশল ও নেতৃত্বে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য, বিবৃতি এবং নেতাকর্মী সহ নানাজনকে দেয়া টেলিফোন বার্তা সক্রিয় প্রভাব ফেলে গোটা জুলাই আন্দোলনে। সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। দীর্ঘদিন লন্ডন প্রবাসে থাকলেও জুলাই আন্দোলনে তারেক রহমানের রাজনৈতিক উপস্থিতি ছিল অত্যন্ত সক্রিয়। আন্দোলনের শুরুতেই তিনি দলীয় নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর স্পষ্ট নির্দেশ দেন। আপনারা রাজপথে নেমে আসুন, ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, সাহস দিন। বিএনপির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতাদের একসাথে বাঁধতে তিনি প্রতিদিন ভার্চুয়াল বৈঠক করেন। তার মূল কৌশল ছিল আন্দোলনের কৃতিত্ব নিজের এবং দলের উপরে না নিয়ে পুরোপুরি নাগরিক আন্দোলন হিসেবে সফল করে তোলা। এজন্য তিনি ফেস ভ্যালু আছে এমন নেতাদের আন্দোলনের সামনের সারিতে না থাকার কৌশলগত নির্দেশনাও দেন। এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তে দফা একটাই দাবি, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। তারেক রহমানের নির্দেশনায় ছাত্র ও যুবদল রাজধানী সহ সারা দেশে দলীয় ব্যানার সরিয়ে রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে সামিল হয়। ঢাকার প্রবেশ পথগুলোতে আন্দোলন সচল রাখা এবং ঢাকার বাইরে থেকে আন্দোলনকে চাঙ্গা রাখতে তিনি সব মহলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্ম করতে তারেক রহমানের কৌশলগত দূরদর্শিতা বড় ভূমিকা রাখে। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে যখন দেশ গণবিরোধী হাসিনা পতনের এক দফার দাবিতে উত্তাল, তখন তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে রাজপথে নেমে আসার চূড়ান্ত আহ্বান জানান। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরও সজাগ এবং সতর্ক ছিলেন তারেক রহমান। দেশে যাতে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসে এবং কোনো ধরনের সহিংসতা কিংবা প্রতিশোধমূলক কর্মকাণ্ডে না জড়াতে দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দেন তিনি। বলেন, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। 24 জুলাই গণ অভ্যুত্থান ছিল মূলত ছাত্র জনতা, রাজনৈতিক দলসহ আপামর জনসাধারণের ফ্যাসিস্ট হাসিনা শাহের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। নেপথ্যে থেকে তারেক রহমানের সাংগঠনিক নেতৃত্ব, দূরদর্শী কৌশল এবং বিএনপিকে আন্দোলনে সহায়ক শক্তি হিসেবে নিয়োজিত করার সিদ্ধান্ত কাজ করেছে গণ অভ্যুত্থানের সফল সমাপ্তির অনুঘটক হয়ে। ইমরুল কায়েস,
বাংলা ভিশন, ঢাকা। নতুন কুড়ি, একটি নাম, একটি স্বপ্নের বীজ। যে বীজ রোপণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাঝে বহু বছর সে স্বপ্নযাত্রা বন্ধ ছিল, কিন্তু এ বছর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেই প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন পর্যায়ের মেধাবীরা আর অবহেলিত থাকবে না। সবাইকে এক ছাতার নিচে এনে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার ভাবনা সরকারের। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলতি বছরের 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব উপজেলা ও জেলা থেকে 12 থেকে 14 বছর বয়সী 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয় 8টি ডিসিপ্লিনে। নির্বাচিত 1,700 জনকে নিয়ে গত 20 জুলাই মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে হয় খেলাগুলো। আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। নতুন কুড়ি স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি ক্ষুদে প্রতিভাবানদের উৎসাহ দিতে ভিআইপি গ্যালারি ছেড়ে মাঠে এসে খেলা উপভোগ করেন সরকার প্রধান। কেন্দ্রবিন্দুতে থেকে পুরো আয়োজনের নেতৃত্ব দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। পড়াশোনার পাশাপাশি নিজেকে সঠিকভাবে গড়ে তোলার কথাও বলছিলেন সরকার প্রধান। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিবার অন্বেষণে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের পরবর্তী আয়োজন হবে ইউনিয়ন পর্যায় থেকে। এরই মধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দিন দিনে গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করছে। পাম্প স্টেশনের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ভোগান্তি বাড়ছে বলে জানান পাম্প স্টেশন কর্তৃপক্ষ। সমস্যা কবে নাগাদ সমাধান হবে তা জানেন না কেউই। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ করেই কমে গেছে গ্যাসের সরবরাহ। দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে ঘাটতি। গ্যাসের সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর পাম্প স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা স্টেশনের বাইরে অপেক্ষায় থাকতে দেখা গেছে সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের। সকালবেলা নিচে 120 টাকার গ্যাস ঢুকছে 3 ঘন্টা সিরিয়াল দাঁড়ায়, আর এখন আবার দেখছেন 1 ঘন্টা পর মনে হয় পাম্পে যাইতে পারবো কি। আদাবেলার গাড়ি আমি আরো 1 ঘন্টা আগে বসাই দিছি, বেরোইছি 8টার সময়। কয় ঘন্টা চালাইলাম, মালিকের জমাও দিতে হইব, আবার গ্যাস না নিলে এবার সারাদিনের জমা দিতে হইব। ভোর 3:30 লাগাইছি, 6:30 বাজে গ্যাস পাইছি, মাত্র 120 টাকার গ্যাস। কেউ একটা পাউরুটি খায়া মনে করেন দিন গেতিছে, কারো মনে করেন ফুটপাতে 1 প্লেট ভাত খায় কি দিন গেতিছে। এইভাবে কি যেমন যেমন করা যায়? কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়াতে ভাড়ার গাড়ির জমা টাকা দিতেও অনেকে হিমশিম খাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে অনেকে পড়েছেন বিপাকে। মালিক পক্ষ তো জমা তো কম নেয় না, আমরা গ্যাস পাইলো জমা 1200, আর গ্যাস না পাইলেও জমা 1200, জমা কম নাই। 80 টাকার গ্যাস যদি ঢুকে 80 টাকা কয় টাকা পারবো মালিকের জমা করতে, আর আমরা চলবো কেমনি? দাম বাড়ানোর ইচ্ছা থাকে সরকারের, তাহলে দাম বাড়ায় দেখ, আমার লাগা কমিশন তো থাকলে দিয়ে দেখ। এইভাবে জনগণকে হয়রানি করার কোনো মানে না। অত সমস্যা হলে আমি মনে করি আপাতত গ্যাসের লাইন ডাইরেক্ট অফ করে দেওয়া উচিত। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা জানেন না তারা। আগে 180-200 এরকম প্রেশার থাকতো, এখন 100-110 এরকম প্রেশার। অন্য ছোট ছোট পাম্প যেটা সেটি বন্ধ, এলাকা আমাদের পাম্পের চাপ বেশি।
প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের ৩৫ থেকে ৪০% আসে এলএনজি থেকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে থমকে গেছে দেশের রপ্তানির প্রধান চালিকা শক্তি পোশাক খাত। গ্যাস সংকটে বন্ধ প্রায় বেশিরভাগ কারখানার উৎপাদন। এই সংকটের মধ্যেই শিল্প কারখানায় সিএনজি গ্যাস সরবরাহ বন্ধে তিতাসের এক সার্কুলারে শিল্পাঞ্চলের উৎপাদন কমেছে 90% বেশি। উদ্বিগ্ন রপ্তানিকারকরাও বলছেন, সমস্যা দ্রুত সমাধান না হলে রপ্তানি হোঁচট খাওয়ার পাশাপাশি শ্রমিকদের বেতন ভাতাও অনিশ্চয়তায় পড়বে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মহেশখালীর ভাসমান একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের সরাসরি প্রভাব পড়েছে শিল্প কারখানায়। জাতীয় গ্রিডে প্রতিদিন গড়ে অন্তত ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাসাবাড়ির রান্না শুধু নয়, স্থবির হয়ে পড়েছে কারখানার উৎপাদনও। যেখানে আমাদের প্রোডাকশন টার্গেট প্রত্যেক দিন 85 থেকে 90 টন, সেখানে আমরা প্রোডাকশন টার্গেট এখন 0। আমরা সকালে আসছি আর ফিঙ্গার করে বিকালে অফিস থেকে চলে যাচ্ছি, সারাদিন বসে থেকে। আর 14 থেকে 15 দিন যাবৎ ফ্যাক্টরিতে গ্যাস প্রেশার টোটালি 0, যার কারণে আমরা ফ্যাক্টরি প্রতিনিয়ত বন্ধ রাখছি এবং ওয়ার্কারদেরকে প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছি। গ্যাস সংকট চরমে ওঠায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের শিল্প কলকারখানা। বেশিরভাগ কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। নারায়ণগঞ্জ, বিশেষ করে রূপগঞ্জ এলাকায় আমরা কিন্তু গ্যাসের স্বল্প চাপ পাচ্ছিলাম। যেখানে আমাদের দরকার 10, সেখানে আমরা পেতাম 5, 4, 3। কিন্তু গত 7 থেকে 8 দিন যাবত সেখানে শূন্যের কোঠা চলে গেছে। এর ফলে আমাদের মেম্বার মিলগুলো তাদের ফ্যাক্টরি চালু রাখতে পারতেছে না এবং তাদের ফ্যাক্টরি টোটাল শাটডাউন। ইন্ডাস্ট্রি যদি এইভাবে উৎপাদন ব্যাহত হয়, কয়েকদিন পরই উৎপাদন ব্যাহত হয়, তাহলে তো আলটিমেটলি গিয়া রপ্তানি বাধাগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি এরপরে কী হয়, শিপমেন্ট যখন ঠিকমতো দিতে পারছে না বায়ার, তখন ডিসকাউন্ট চাইবো অথবা এয়ার শিপমেন্ট চাইবো। তো এয়ার শিপমেন্ট গেলে তো আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। তো যখন এত বড় একটা শর্টফল তৈরি হবে, 2 দিন পরে ব্যাংক তখন বলবে ওভারডিউ হয়ে গেছে, তোমার সমস্ত কার্যক্রম বন্ধ। বস্ত্র খাতের মিল মালিকরাও বলছেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে ভুক্তভোগী এখন প্রায় 90% শিল্প কারখানা। এই সংকটের মধ্যে শিল্পাঞ্চলে সিএনজি সরবরাহ বন্ধে তিতাসের নতুন নির্দেশনাকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। যেখানে তিতাস গ্যাস দিতে পারছে না, ব্যর্থ তারা, সেখানে আমরা সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে চালাবার চেষ্টা করছি, মানে বেঁচে থাকার চেষ্টা করছি। সেটাকেও তারা চিঠি দিয়ে না দেওয়ার জন্য চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছে। এটা কতটুকু অমানবিক, এবং তাহলে আমার ইন্ডাস্ট্রিকে তাহলে বন্ধ করে দিব, বলুক তাহলে যে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই আমরা। আমাদের সকল ফ্যাক্টরি বন্ধ এবং আমাদের বায়াররা প্রতিনিয়ত আমাদের মেল দিচ্ছে, জানাচ্ছে যে তোমার এলাকাতে গ্যাসের সমস্যা আছে কিনা। আমাদের অনেক মিল কিন্তু আসলে বায়ারদের এই কথাগুলো পোস্ট বলতেও পারতেছে না, কারণ এর ফলে দেখা যাবে তাদের একটা আমাদের প্রতি নীতিবাচক একটা সন্দেহ হবে এবং এই অর্ডারগুলো অন্য দেশে চলে যাবে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার তাগিদ দেন কারখানা মালিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে দেশকে আমদানি নির্ভর করে রাখার কারণে দেশে গ্যাস সংকট হয়েছে। বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 দিবস উপলক্ষে রাজধানীতে বিনিয়োগ ভবন আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। অর্থ পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, জ্বালানি সমস্যার সমাধান না হলে দেশে বিনিয়োগও হবে। তাই সরকারের এখন অগ্রাধিকার রয়েছে জ্বালানি খাতের উন্নয়নের নামে আগের সরকার শুধু গল্প ও ফানুসের বয়ান রেখে গেছে মন্তব্য করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ডুবন্ত জাহাজের মতো একটি অর্থনীতি পেয়েছে, ফলে চ্যালেঞ্জও অনেক বড়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানান, প্রবাসে শ্রমবাজারের দিগন্ত খুলতে কাজ করছে সরকার। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সার্বিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সিইসি এমনটা জানান। বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে
কবে ভোট হবে সেটার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরও জানান, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্যের বিষয়ে স্পিকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বৈঠকে আরও ৩ কমিশনার এবং কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সকাল ১১টায় বঙ্গভবনে পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার কার্যক্রমের বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। তবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তার আগের বা পরের যে কোনো অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি চাকরি আইনের বিধি অনুযায়ী ৩২ ডিসিকে তাদের চাকরির বয়স ২৫ বছর হওয়ায় অবসরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয় সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় ডাক্তার জাহিদুর রহমান বলেন, গ্যাস বিদ্যুতের আজকের যে সংকট, এটি সাবেক সরকারের লুটপাটেরই খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। দাবি করেন, পুলিশ এখন দেশে ভালো পারফর্ম করছে, জনগণের উচিত তাদের সহযোগিতা করা। লুটপাট হয়েছে, জ্বালানি নিরাপত্তা ছিল না। এই যে আজকে আমরা মানুষকে খেয়াল করবেন, গতকাল সিদ্ধান্ত হয়েছে, একটু বলেই ফেলি, নতুন করে কোনো শিল্পে গ্যাস কানেকশন দেয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিং গুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা। ছিল কি? ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। আপনি এই মুহূর্তে এটা সরিয়েও ফেলতে পারছেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, পদে থাকার আগে এবং পরে তার যে কোনো অপরাধের বিচার করতে বাধা নেই। রাতের ভোটের জন্য দায়ী ৩২ ডিসিদের বাধ্যতামূলক অবসর নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশের একজন মানুষ তার পদে থাকাকালীন সময়ে কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না। রাষ্ট্রপতি উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগ্যাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। সেই বিভ্রান্তিটা কারো কারোর মধ্যে ছিল, এটা আশা করি কেটে যাবে। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, নিশ্চিতভাবে এই সরকারের সময় তার বিচার হবে বলে আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। আমি আবারও বলছি, মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 48 রাজধানীর মিরপুরে দেয়াল ধসে টিসিবির পণ্য নিতে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। নিহতদের মধ্যে একজন নারী, তার নাম নাসিমা বেগম। তিনি মিরপুর 2-এর জনতা হাউজিংয়ের বাসিন্দা। অন্যজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে লাইনে দাঁড়ানো টিসিবির পণ্য নিতে যাওয়া ব্যক্তিদের উপর হঠাৎ এই দেয়াল ধসে পড়ে। এ সময় অনেকেই দেয়ালে চাপা পড়ে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আরেকজন ক্রিটিক্যাল পেশেন্ট বিভিন্ন জায়গায় শরীরের ভাঙা, তাকে আমরা এখানকার আমাদের আইসিইউতে রাখা আছে, চিকিৎসা চলছে। তো এখনই বলা মুশকিল, আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এর বাইরে ইতিমধ্যেই অন্যান্য যে রোগী যারা আছে তার মধ্যে 3 জনকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। তাদের অপারেশনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমরা বিছানার ওয়ার্ডে পাঠিয়ে দেব। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় সারা দেশে জুলাই শহীদদের কবর স্থায়ী ও পাকা করার জন্য বাজেট বরাদ্দ ছিল। বাস্তবে সেখানে অনিয়ম ও দুর্নীতির ছায়া দেখা গেছে। যাত্রাবাড়ি এলাকায় 5টি শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। শহীদ পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা কামনার পাশাপাশি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ বিচার দাবি করেন। নিয়াজ মাকতুমের প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি থানার পেছনে জুলাই আন্দোলনে শহীদ দ্বীন ইসলামের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শেখ হাসিনার পতনের দিন 5 আগস্ট গুলিতে নিহত হন 22 বছর বয়সী হিফজ পড়ুয়া দ্বীন ইসলাম। এরপর কুতুবখালীতে শহীদ আসলাম, সনটেকে শহীদ নূর হোসেন এবং মাতুয়াইল ব্রিজের কাছে শহীদ নাসির হোসেনের বাসায় যান প্রতিমন্ত্রী। প্রতিটি পরিবারের সাথে সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদ পরিবারের সদস্যরা সরকারের সকল সুযোগ সুবিধা দাবির পাশাপাশি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ বিচার চান। কিন্তু আমার ছেলে দেশের জন্য আন্দোলন করে আমি চাই যে শেখ হাসিনা ফাঁসি হোক। একটা স্কুলে আমি খবর পেয়ে আসছি, কিন্তু আমাদের সন্তানদের বিচারও পাচ্ছি না। আমি হাসিনার বিচার চাই, আমি একমাত্র হাসিনা বাংলাদেশ আইয়া জনসম্মুখে আর বিচার করুক, সব শহীদ পরিবারের আত্মায় যাতে মনে করবে না, কষ্ট যাতে দূর হয়। হাসিনার বিচারের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব তুলে ধরে ইশরাক হোসেন বলেন, শহীদদের মধ্যে যারা এখনো গেজেটভুক্ত হননি তাদের দ্রুত তালিকাভুক্তির কার্যক্রম চলছে। যারা তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই, গ্যাজেটেড হয় নাই, যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা বাজেট বরাদ্দ ছিল যে সারা দেশে শহীদদের কবরগুলো সেগুলোকে স্থায়ী এবং পাকা করা হবে, কিন্তু আসলে যেখানে দেখা যাচ্ছে যে ওই জায়গাতেও মানে একটা দুর্নীতির একটা আমরা ছায়া দেখতে পেয়েছি আর কি। ভুয়া কাগজপত্র দিয়ে গেজেটভুক্ত হওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। ফলস কাগজ দিয়ে আসলে কোনো সুযোগই নাই গ্যাজেটভুক্ত হওয়ার। ভুয়া কাগজপত্র দিয়ে কেউ যদি চেষ্টা করে এখানে অন্তর্ভুক্ত হওয়ার, সেটার জন্য সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। সেখানে 5 ইয়ার্স কারাদণ্ডের বিধান রয়েছে এবং 10 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পরে মাতুয়াইলে 17 জন জুলাই শহীদের কবর জিয়ারত শেষে তাদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান বিএনপি জামায়াত এনসিপির নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সংসদীয় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগ বাটোয়ারা নয়, এটা ছিল সাধারণ শিক্ষার্থী ও জনগণের আন্দোলন। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি এই অনুষ্ঠানের আয়োজন করে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জনগণ আমেরিকা বা ভারতের আধিপত্য মেনে নেবে না, এটাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা। নাহিদ ইসলাম বলেন, যারা 16 বছর জুলুম করেছে তাদের বিতাড়িত করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের সাথে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আপোষ করবে সেসব ষড়যন্ত্রকারীদের পরিণতি কি হবে তা আল্লাহই জানেন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবারের সদস্যরা ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে আগামী 1 বছরের জন্য জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীর টেকের ক্রোকেরচর গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মারা যাওয়া 6 বাংলাদেশের মধ্যে 3 জনের বাড়ি ওই গ্রামে। তাদের মৃত্যুর খবরে স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সোমবার দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে লাগা আগুনে পুড়ে মারা যান 6 বাংলাদেশি। সোমবার রাতের প্রথম প্রহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। মারা গেছেন নারায়ণ
নারায়ণগঞ্জের আলীটেক ইউনিয়নের ক্রোকেট চরের ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, তৈলখিরার চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাই নগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক। এই ঘটনায় নিহতদের পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জীবনে বহুত কষ্ট করতেছে বাবা, বাবা রে। আমার বাগিনা থাকে আর ওর সাথে আরো লোক আছে এখানে, আর ওই গ্রামের আরো 4 জন আছে, একসাথে চাকরি করে। দোকানে রাত্রে আগুন লাগে, রাতে 3টা 3:30 বাজে। কিভাবে লাগছে এখন আমরা পুরোপুরি বলতে পারি না। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ফুটতেছে একটার পর একটা, তো হেরা বের হইতে পারে না। ককরোচ জনতা পার্টি সমর্থিত বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগে ফের উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। তবে গভীর রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। সোমবার রাত 1টায় আয়োজিত ওই বৈঠকের পর ককরোচ জনতা পার্টি সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিয়েছে ভারত সরকার। আটক ব্যক্তিদের মুক্তি এবং অন্যান্য রাজ্যে একই ধরনের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় প্রজ্ঞাপনও জারি করবে মোদী সরকার। বৈঠকের কয়েক ঘন্টা আগে বিক্ষোভকারীদের সুরক্ষার প্রশ্নে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল সিজেপি। সংগঠনটির মুখপাত্র জানান, সমর্থকদের সুরক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে সিজেপি সমর্থকদের টানা 49 দিনের বিক্ষোভ ও তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির কিংবদন্তি জিনেদিন ইয়াজিদ জিদান। ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের নায়কের সাথে 2030 সাল পর্যন্ত চুক্তি ফরাসি ফুটবল ফেডারেশনের। ফিফা গঠনে মুখ্য ভূমিকা ছিল ফ্রান্সের। ফিফার প্রথম সভাপতি জুলে রিমে ফরাসি নাগরিক, কিন্তু সেই দেশটিকে 68 বছরের আক্ষেপ ঘুচিয়ে 1998 সালে প্রথম বিশ্বকাপ উপহার দিয়ে কিংবদন্তিতে পরিণত হন আলজেরিয়ান বংশোদ্ভূত জিদান। 2000 সালে দেশকে ইউরোপিয়ান শিরোপাও জিতিয়েছেন। এরপর 2006 বিশ্বকাপে ফাইনালে লাল কার্ড দেখলেও দলকে বিশ্বকাপে রানার্স আপ করিয়েছেন। জিদান ফ্রান্সের কোচের দায়িত্ব নেবেন, এটা কয়েক বছর আগেই নিশ্চিত হয়েছে। ফ্রান্সের আরেক কিংবদন্তি দিদিয়ের দেশাম কোচের দায়িত্ব ছাড়লেই জিদান দায়িত্ব নেবেন, এটা ঠিক হয়েই ছিল। মঙ্গলবার 28 জুলাই জিদানের দায়িত্ব নেওয়া শুধু আনুষ্ঠানিক ঘোষণাই। জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা কোচ হিসেবে রিয়ালকে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। 2021 সালে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগ আউটের বাইরে ছিলেন জিদান। এই সময়ে ক্লাব ফুটবলে অনেক ভালো অফার থাকলেও সব ফিরিয়ে দেন এবং জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকেন। খেলোয়াড় হিসেবে 15টি ট্রফি জয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে 11টি শিরোপা জিতেছেন জিদান। ক্রিকেটের খবর, সাদা বলের টি-20 ওয়ানডে সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। তবে বিষয়টি নির্ভর করছে ভারতীয় কেন্দ্রীয় সরকারের অনুমতির উপর। সম্প্রতি ইংল্যান্ডে আইসিসির সভায় বিসিবির সভাপতি তামিম ইকবাল ভারতীয় দলকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় মিডিয়া জানিয়েছে, বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস আমন্ত্রণ গ্রহণ করলেও বলেছেন ভারতীয় দলের বাংলাদেশ সফরের বিষয়টি নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমতির উপর। ভারত এই সফরে আসলে টি-20 সিরিজ অথবা আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতিতে ওয়ানডে সিরিজও খেলতে পারে। সেপ্টেম্বরে আফগানিস্তান ক্রিকেট দলের ভারত সফর সূচি ঠিক করা আছে, কিন্তু বাংলাদেশ সফরের অনুমতি পেলে আফগানিস্তান সিরিজ পিছিয়ে দিবে বিসিসিআই। টাইম অফ ইন্ডিয়া জানাচ্ছে, ভারত বাংলাদেশ সফরে আসলে মিরপুর ও চট্টগ্রাম এই দুই ভেন্যুতে টি-20 এবং ওয়ানডে সিরিজ খেলতে পারে। আইপিএল ও মুস্তাফিজের চুক্তি বাতিলের ইস্যুতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে ভারতে টি-20 বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। তবে দুই দেশের ক্রিকেটের সেই তিক্ততাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায় বিসিবি ও বিসিসিআই। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।